গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের স্থিতিবিজ্ঞান যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম ওই চ্যাপ্টারের নেক্সট থিওরিটা আমরা শুরু করব। আগের দিন আমরা বলের ভ্রামক এবং বলের ভ্রামকের অভিমুখ, বলের ভ্রামকের মান এবং বলের ভ্রামক কী জাতীয় ভেক্টর রাশি এবং সেই অক্ষীয় ভেক্টর রাশির অভিমুখ নির্ণয় এই সম্বন্ধেও জেনেছি। তো আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার পথে গতিশীল ট্রেন বা গাড়ি উল্টে না পড়ার শর্ত। মানে আমরা জানি, যদিও এটা বৃত্তীয় গতি চ্যাপ্টারে আমরা কিছুটা ধারণা পেয়েছি, যখন কোনো একটা গাড়ি সেটা ফোর হুইলার মেনলি 4 চাকা গাড়ির ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে যখন কোনো রাস্তায় বাঁকযুক্ত কোনো রাস্তায় মানে ধরো টার্ন নেবে, তখন আমরা বৃত্তীয় গতিতে যেটা জেনেছি গাড়িটা কি হয় না এই বৃত্তপথের বাইরের দিকে, অর্থাৎ যেদিকে গাড়িটা বৃত্তাকার পথে মোড় নিচ্ছে এই বৃত্তাকার পথের কেন্দ্রের বাইরের দিকে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা বৃত্তীয় গতিতে পড়েছি, সেখানে কি হয় স্কিড করে যায়, স্লিপ করে বাইরের দিকে বেড়ে যায়। তো সেইটা যাতে বেরিয়ে না যায়, মানে এই যদি বৃত্তাকার পথ হয় তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি এই বৃত্তের কেন্দ্র বহির্মুখী একটা বল অনুভব করে, সেই বলটা হচ্ছে mv²/r। তো এখানে গাড়িটা স্থির বৃত্তাকার পথে সে যেতে পারবে, নিরাপদে বাঁক নিতে পারবে তখনই যখন এই অপকেন্দ্র বলের সঙ্গে এই দিকে যে ঘর্ষণ বলটা এটা যেমন সমান হয়। ঠিক আছে, ঘর্ষণ বলটার সঙ্গে mv²/r সমান হলে সে কিন্তু নিরাপদে বাঁক নিতে পারবে। মানে আমরা বৃত্তীয় গতিতে এইটাই পড়েছিলাম, জাস্ট কি হয় না গাড়িটা স্কিড যাতে না করে, স্লিপ না করে রাস্তা থেকে যাতে বেরিয়ে না যায় তার শর্তটা আমরা পড়েছিলাম। এখন আজকেই যেটা পড়বো সেটা হচ্ছে কি উল্টে না পড়ার শর্ত। অর্থাৎ গাড়িটা ধরে নাও এইভাবে যদি সমান্তরালভাবে যায়, এইভাবে যদি মোড় নেয়, এইভাবে উল্টে যাবে, এরকম হয় না? গাড়িটা বৃত্তাকার পথ নিতে নিতে কোনো সময় গাড়ি উল্টে যায়, সেই উল্টে না পড়ার শর্তটা আমরা আজকে বের করব। ঠিক আছে, তো এখানে আমি একটা গাড়ি সামনের দুটো চাকা শুধুমাত্র আঁকছি, এ একটা এবং এ একটা। তো এই ভূমির উপর, রাস্তার উপর এই বৃত্তাকার পথের, ধরে নাও এইটা হচ্ছে তার বৃত্তাকার পথ, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, গাড়িটা এইভাবে মোড় নিচ্ছে। তো এই গাড়ির চাকা রাস্তার উপর একটা বল প্রয়োগ করবে, রাস্তাও কি করবে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, সেটা R1। একই রকমভাবে এইটা নিচের দিকে ক্রিয়াশীল হবে, তার উপরের দিকে R2 প্রতিক্রিয়া পাবে। ঠিক আছে, আচ্ছা এই গাড়ির যে চাকা দুটো অ্যাক্সেল যেটা বলা হয় অক্ষ, এটা হচ্ছে তোমার 2s দূরত্বে, আমাদের হিসাবে সুবিধার্থে এটাকে ধরে নিচ্ছি 2s দূরত্বে অবস্থিত, অর্থাৎ এইটা s এবং এইটাও s। ঠিক আছে, গাড়ির যে তোমার হচ্ছে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্র তোমার জি হাইটে, মানে এখান থেকে এই হাইটটাই আছে, মানে এটা যদি জি বিন্দু হয়, এই ভূমি থেকে এই হাইট উচ্চতায় তোমার ভর কেন্দ্র আছে। ঠিক আছে, আচ্ছা এখন গাড়ি যখন এই বৃত্তাকার পথে মোড় নেবে, তোমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারে যেটা জেনেছো, তখন গাড়িটা বাইরের দিকে চলে আসার সম্ভাবনা, মানে এই দিকে একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। মানে ধরে নাও গাড়ি যদি ভি দ্রুতিতে মোড় নেয়, তাহলে যে অপকেন্দ্র বলটা ক্রিয়াশীল হয় mv²/r। এই বলের জন্য গাড়িটা বৃত্তের কেন্দ্র বহির্মুখী একটা বল অনুভব করে এবং বাইরের দিকে চলে আসার চেষ্টা করবে। সেইটাকে রোধ করবে কি না, সেটা রোধ করবে গাড়ি, চাকা এবং রাস্তার মধ্যে ক্রিয়াশীল এই ঘর্ষণ বল। তাহলে এই দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, এটা F1, এবং এই দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে F2। ঠিক আছে,
এইবারে এখানে তোমাকে উল্টে না পড়ার, মানে এটা যদি উল্টে উল্টে যাওয়ার ব্যাপার হয়, নর্মালি কি হয়, এইটাকে যদি আমি অ্যাক্সিস বলি গাড়ির চাকা, তাহলে কি হবে, যখন এইভাবে আসবে সে এই দিকে উল্টে যেতে পারে, তাই তো। তো এইভাবে যদি সে উল্টে যেতে চায়, তাহলে উল্টে গেলে এখানে একটা না ভ্রামক তৈরি হতে হবে। মানে আমরা এটা জানবো যে যখন কোনো বস্তু কোনো একটা বিন্দু বা অক্ষকে চারিদিকে সে আবর্তন করতে চাইবে বা ঘুরতে চাইবে, তখন এটা মাথায় রাখবে বস্তুটার উপর অবশ্যই একটা ভ্রামক তৈরি হচ্ছে, বলের ভ্রামক তৈরি হচ্ছে। তাহলে এখানে কত পরিমাণ বলের ভ্রামক তৈরি হচ্ছে সেটা তোমাকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই বলের ভ্রামকটা কত সেটা নির্ণয় করার জন্য আমরা জি বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বল, এখানে টোটাল 4টা বল ক্রিয়াশীল হচ্ছে, এখানে R1 R2 এবং F1 F2 এই 4টা বল ক্রিয়াশীল হচ্ছে। গাড়ির ওজন যদি তোমার হচ্ছে W হয়, তাহলে এইখানে W/2 আর এখানে W/2 টোটাল ক্রিয়াশীল হবে, ঠিক আছে। আমি এটাকে একবারে লিখতে পারি যে R1 প্লাস R2 এইটা ইকাল টু mg, মানে W বস্তুর ওজনের সঙ্গে সমান হবে, এটা একটা কন্ডিশন। আর এখানে দেখো যেটা বললাম যে সে যদি স্থির বৃত্তাকার পথে মোড় নিতে পারে, অর্থাৎ যদি রাস্তাটা কোনো স্কিড না হয়, মানে স্লিপ যদি না করে, তাহলে F1 এবং F2 যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে, F1 প্লাস F2 ইকাল টু mv²/r, এইটি কিন্তু হবে, ঠিক আছে। এই দুটো শর্ত কিন্তু মেনে চলতে হবে, তবেই কিন্তু গাড়িটা মানে স্লিপ না করে আবর্তন করবে, মানে রাস্তাটায় বৃত্তাকার পথটা অবলম্বন করতে পারবে। কিন্তু এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, ওইভাবে স্লিপ না করলেও গাড়িটা কিন্তু একটা নির্দিষ্ট স্পিডে যাওয়ার পর দেখা যেতে পারে তার থেকে যদি বেশি স্পিডে যায় তখন কিন্তু উল্টে যেতে পারে, স্লিপ না করলেও সে কিন্তু উল্টে যেতে পারে, ঠিক আছে। সেই উল্টে না পড়ার শর্তটাই আমরা কিন্তু বের করব। তো সেটা বের করার জন্য মানে যদি উল্টে না যায়, তাহলে আমাদেরকে এই জি সাপেক্ষে, অর্থাৎ এই ভরকেন্দ্রের সাপেক্ষে যতগুলো বল আছে প্রত্যেকটা বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি 0 হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জি বিন্দুর সাপেক্ষে আমরা যদি ভ্রামকগুলো নির্ণয় করি, তাহলে জি এর সাপেক্ষে ভ্রামকের বীজগাণিত ভ্রামকগুলো নির্ণয় করব। ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি 0 হবে, ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি 0 হবে। যাই হোক, এটা বীজগাণিতিক সমষ্টি 0 হবে। তাহলে আমরা একটা একটা করে বলের ভ্রামক চিহ্ন সমেত লিখব। দেখো, প্রথমে আমি যদি R2 বলের জন্য বলি, সেখানে একটু নাম দিয়ে দিই। এটা হচ্ছে জি বিন্দু নাম দিয়েছি, এইখানে তোমার বিন্দুটার নাম দিয়ে দাও ধরো এ, এইটার নাম দিয়ে দাও বি, এটার নাম দিয়ে দাও ও, ঠিক আছে। তাহলে জি বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলের যদি ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি নির্ণয় করতে চাই, দেখো R2 বল যখন ক্রিয়া করছে, শুধুমাত্র যদি R2 ভাবি, R2 বলের জন্য এই গাড়িটা এই দিকে ঘুরতে চাইবে, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে বলের ভ্রামক হচ্ছে R2 ইন্টু, মানে বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, ঠিক আছে। বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব। লম্ব দূরত্বটা কত হবে? লম্ব দূরত্বটা হবে ওবি, ঠিক আছে। ওবি মানে ওবি সমান কত, এটা তো আমি এস বলে দিয়েছি, আমি একবারে লিখে দিচ্ছি এটা R2 ইন্টু এস। আচ্ছা, এরপরে দেখো এই R1 বল এটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে, ঠিক আছে। R1 প্রতিক্রিয়া বলটা ক্লকওয়াইজ, তাহলে সেই জন্য এটা মাইনাস হবে, মাইনাস R1 ইন্টু এটাও হবে এস, ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব এস। আচ্ছা, এরপরে দেখো F2 এবং F1 দুজনেই কিন্তু অ্যান্টি ক্লকে ঘোরাতে চাইছে, অর্থাৎ F1 ইন্টু তাদের লম্ব দূরত্ব কত ঘূর্ণাক্ষ থেকে, সেটা হচ্ছে এইচ, F1 ইন্টু এইচ
প্লাস এফ টু ইন্টু এইচ ইকাল টু আমি যেটা বললাম 0 হতে হবে, মানে টোটাল এই বীজগাণিতিক সমষ্টি 0 হবে। ঠিক আছে। আচ্ছা, এখানটায় তোমাদেরকে আরেকটু এটা বলে দিই, ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্বটা হয়তো সবাই এখনো ক্লিয়ার হলো না। এই যে দূরত্বটা, এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এটা জি ছিল আর এটা ও বিন্দু ছিল। তাহলে তোমার হচ্ছে এফ টু এইখানে ক্রিয়াশীল হচ্ছে, এফ ওয়ান এইখানে ক্রিয়াশীল হচ্ছে। তো এই এফ ওয়ান এবং এফ টুর মধ্যে দূরত্বটা কত? এইটা হচ্ছে এইচ, দেখো এইটার রেসপেক্টে এটা হচ্ছে এইচ। ঠিক আছে। আর এইখানে তোমার যে আর ওয়ান বল আর টু বল ক্রিয়াশীল হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে এস। এই হিসাবেই তোমার প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্বের মান এটা হচ্ছে ভ্রামকটা, তার মানে এটা তুমি পাবে। আচ্ছা, এখান থেকে এবারে এফ ওয়ান এফ টু আর টু মাইনাস আর ওয়ান ইন্টু এস প্লাস এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ ইকাল টু 0। এখানে এফ ওয়ান এবং এফ টুর ভ্যালুটা তুমি এখানে বস করিয়ে দিবে, এবং আর টু মাইনাস আর ওয়ান এটা আলাদা করে থাকবে। এটা তাহলে তোমার হয়ে যাচ্ছে আর টু মাইনাস আর ওয়ান ইন্টু এস ইকাল টু মাইনাস এফ ওয়ান প্লাস এফ টুর ভ্যালুটা আমি করে দিচ্ছি একবারে এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে গাড়িটা ভি বেগে যাচ্ছিল, এবার উল্টে না পড়ে, মানে সর্বোচ্চ যে বেগে যাবে সেটাকে আমি তখন ভি জিরো বলবো। ঠিক আছে। ভি জিরো বেগ নিয়ে যদি গতিশীল হয় তখন তোমার কি হবে, এই ভ্রামকের বীজগাণিতিক সমষ্টিটা 0 হবে, মানে এই ভি জিরো অপেক্ষা বেশি বেগে আবর্তনশীল হলেই বা গাড়িটা যদি গতিশীল হয় তাহলে কিন্তু গাড়ি উল্টে যাবে। তাহলে সেই হিসাবে এখানে আমি যেটা করব, এটা ভি জিরো স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, ইন্টু এইচ। তাহলে এইটাকে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আর ওয়ান মাইনাস আর টু ইকাল টু এই এসটা নিচে নামিয়ে দিচ্ছি এম ভি জিরো স্কোয়ার এইচ বাই আর এস। ঠিক আছে। এইটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। এরপর যেটা করতে হবে, তোমাকে এই আর ওয়ান এবং আর টুর মধ্যে রিলেশন বের করে আর ওয়ান আর টুটা নির্ণয় করতে হবে। ঠিক আছে। আর ওয়ান এবং আর টুর মধ্যে কিছু না, সিম্পল এই দুটোকে যোগ করে দাও, আর ওয়ান এবং আর টু যদি আমি যোগ করে দিই তার মানে 1 যুক্ত 3 1 প্লাস 3 এটা করে পাই। তাহলে দেখো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ওয়ান মাইনাস আর টু ইকাল টু এম জি প্লাস এম ভি জিরো স্কোয়ার এইচ বাই আর এস। তার মানে এখানে তোমার আর টু কেটে যাচ্ছে, অতএব টু আর ওয়ান ইকাল টু তোমার এম জি, এম কমন নিয়ে নিচ্ছি, জি এরকমভাবে জি প্লাস ভি জিরো স্কোয়ার এইচ বাই আর এস। অতএব আর ওয়ান ইকাল টু এম বাই টু ইন্টু জি প্লাস ভি জিরো স্কোয়ার এইচ বাই আর এস। এটা তোমার 4 নম্বর সমীকরণ, এটা কাজে লাগবে। আচ্ছা, একই রকমভাবে তোমাকে আর টুটা বের করতে হবে। আর টুটা বের করার জন্য জাস্ট আবার কি করব, 1 নম্বর মাইনাস 2 নম্বর করে দেবো। সরি, 1 নম্বর মাইনাস 3 নম্বর। তাহলে 1 মাইনাস 3 করে পাই, 1 মাইনাস 3 করে পাই। তাহলে এটা যদি করি তাহলে কি আসবে দেখো, আর ওয়ান প্লাস আর টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, এইটা ইকাল টু এম জি মাইনাস এম জিরো ভি জিরো স্কোয়ার এইচ বাই আর এস। এখানে দেখো আর ওয়ান ক্যান্সেল, তাহলে এখানে টু আর টু ইকাল টু তোমার এম কমন নিয়ে নিলে এখানে তোমার আসবে
জি মাইনাস ভি জিরো স্কোয়ার এইচ বাই আর এস, ঠিক আছে। অতএব আর টু ইকাল টু এম বাই টু ইন্টু জি মাইনাস ভি জিরো স্কোয়ার এইচ বাই আর এস, ঠিক আছে। এইটা হয়ে গেল 5 নম্বর সমীকরণ। মানে আমাদের উদ্দেশ্য ছিল এই R1 এবং R2 বের করা, ঠিক আছে। এবার এখান থেকে আমি এই কনক্লুশনটা নিতে পারবো। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই যে V0 ধরে নিয়েছিলাম না, V0টা এখানে না ধরে এর পরের স্টেপে ধরলেই ভালো হবে। মানে এইখানে যেমন ছিল বেগটা V, ওই V রাখো, V0 এইখানটাতে বসাবে না, V0 এর পরের স্টেপটাই বসাবো। এখন V আছে, V থাক, ঠিক আছে। এটা V একটু কারেকশন করে নিবে, এটা V থাক। আচ্ছা, এরপরে যেটা বলবো যে উল্টে না পড়ার শর্ত, মানে এখন এটা স্বাভাবিকভাবে যেরকম নর্মাল ছবিটা আমি এঁকেছি, অর্থাৎ গাড়িটা যখন বৃত্তাকার পথে আবর্তন করছে তখন F1, F2, R1, R2 এই 4টা বল কিন্তু ক্রিয়াশীল হচ্ছে, এইভাবেই সে কিন্তু ভি দ্রুতিতে আবর্তনশীল হচ্ছে। তো এরপরে উল্টে না পড়ার শর্তটা আমরা বের করব। গাড়িটা যদি উল্টে যায়, মানে জাস্ট যদি উল্টে পড়ার উপক্রম করে, তখন কি হবে? মানে নর্মালি একটু ভাবো যে ধরো এই গাড়ি যদি সামনের দিকে এরকম ভাবে বৃত্তাকার পথে যাচ্ছে, তাহলে এইভাবে যদি যায় তখন কি হবে না, এই দিকে উল্টে যেতে পারে। তাহলে উল্টাতে হলে অবশ্যই এই যে ডান দিকের যে চাকাটা, আমার ছবি অনুযায়ী ডান দিকের চাকাটা মাটির সঙ্গে স্পর্শহীন হবে, অর্থাৎ এইটা এইভাবে উঠে যাবে, উঠে তারপর তো উল্টাবে নাকি। তার আগে মাটি থেকে চাকাটা স্পর্শহীন হতে হবে, তারপর উল্টাবে, ঠিক আছে। তাহলে যখনই স্পর্শহীন হবে, মাটির সঙ্গে যখনই চাকাটার স্পর্শহীন হয়ে যাচ্ছে, তখন তোমার R1 ইকাল টু 0 হয়ে যাবে। মানে এই আমার ছবি অনুযায়ী এখানে কিন্তু R1 0 হবে, মানে গাড়িটা তো তোমার উল্টাবে কোন দিকে, এই বরাবর উল্টে যেতে চাইবে, ঠিক আছে। তাহলে এই বরাবর উল্টে যেতে চাইলে তখন R1 চাকাটা তোমার হচ্ছে মাটি থেকে স্পর্শহীন হবে, অর্থাৎ R1 ইকাল টু 0 হবে। তাহলে এইটা তখনই সম্ভব হবে যখন কি হলো, ভুল বললাম, আমার ভুল বলা হয়ে গেল। এই দিকে যখন গতিশীল হবে, এখানে R1 নয় R2টা, আমরা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি দেখো, এখানে কিন্তু R1 এর ভ্যালু কখনোই 0 হতে পারবে না। কারণ কি, এইটা দেখো G প্লাস সামথিং, একটা বেগ যত বাড়বে তত R1 এর ভ্যালুটা বাড়বে, কারণ G কনস্ট্যান্ট, V বাড়া মানেই এই টার্মটা বেড়ে যাবে, সেই জন্য R1 কখনো 0 হতে পারবে না। কিন্তু যত বেগ বাড়বে, যত বেগ বৃদ্ধি পাবে, তত দেখো G কনস্ট্যান্ট, G থেকে V স্কোয়ার এইচ বাই আর এস, এখানে এইচ আর এস এইগুলো কনস্ট্যান্ট হলেও বেগ বাড়ার সঙ্গে সঙ্গে এই টার্মটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এইটা বৃদ্ধি পেতে থাকলে যখনই G এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন কি হবে, এই টার্মটা 0 হয়ে যাবে। তার মানে R2 0 হতে পারে, কিন্তু R1 কখনো 0 হবে না, ঠিক আছে। তাহলে গাড়িটা যদি তোমার এরকম বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে বুঝতেই পারছো তোমার এটা ডান দিকের নয়, এটা বাম দিকের চাকাটা, বাম দিকের চাকাটা এইভাবে যখন যাবে বৃত্তাকার পথে ঘুরবে, তখন অপকেন্দ্র বলের জন্য এই দিকে তোমার হচ্ছে বাম দিকের চাকাটা, আমার ভুল বলা হয়ে গেছিল, বাম দিকের চাকাটা উল্টে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ গাড়িটা তখন এইভাবে উল্টে যাবে, উল্টে যাওয়ার জন্য তখন R2টা তোমার 0 হবে, অর্থাৎ এই যে চাকাটা, বাম দিকের চাকাটা মাটি থেকে স্পর্শহীন হবে। তাহলে উল্টে না পড়ার শর্ত হচ্ছে, তাহলে বেগের মান মানে V ইকাল টু যখন V0 হবে, তখন R2 ইকাল টু 0 হবে। তাহলে এটা যদি 0 হয়, তাহলে তুমি জাস্ট এই ইকুয়েশনটাই বসিয়ে দাও, অর্থাৎ R2 জায়গায় 0 বসিয়ে দেবে, 0 ইকাল টু M বাই 2 ইন্টু জি মাইনাস V0 স্কোয়ার এইচ বাই আর ইন্টু এস, ঠিক আছে। M তো নট ইকাল টু 0, সুতরাং V0 স্কোয়ার এইচ বাই আর এস ইকাল টু জি হবে। আর এখান থেকে V0 তুমি বের করবে, V0 সমান জি আর এস বাই এইচ তার রুট, ঠিক আছে। তাহলে এইটা থেকে তুমি দেখতেই পাচ্ছ,
তোমার জি কনস্ট্যান্ট অভিকর্ষজ ত্বরণ, এস কনস্ট্যান্ট চাকা দুটোর যে অক্ষ সেটা কনস্ট্যান্ট, আর এইচটাও কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট গাড়ির ক্ষেত্রে। তার মানে বোঝাই যাচ্ছে যদি গাড়ির চাকা দুটোর মধ্যে দূরত্ব বেশি হয়, এই দূরত্বটা যত বেশি হবে এই সর্বোচ্চ বেগটা আরও বেশি হবে। আর যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, অর্থাৎ যে রাস্তায় গাড়িটা ছুটছে বা মোড় নিচ্ছে, তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ বেশি হলে তোমার এটাও বেশি হবে, বেশি স্পিডে সে বৃত্তাকার পথ অবলম্বন করতে পারবে। আর এইচটা কম হতে হবে, অর্থাৎ গাড়িটার হাইট কম হতে হবে। ভরকেন্দ্র ভূমি থেকে যে উচ্চতায় অবস্থিত, সেই উচ্চতাটা যদি কম হয় তাহলে কিন্তু সে বেশি স্পিডে যেতে পারবে। আর এই কারণেই দেখবে রেসিং কার যেগুলো হয়, মানে যেগুলো আমরা টিভিতে দেখি রেসিং কার, সেই রেসিং কারগুলো একদম মাটির সঙ্গে প্রায় লেভেল থাকে এবং চাকাগুলো গাড়ি থেকে বাইরে বেরিয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ এক্সেল মানে তোমার এই এসের দৈর্ঘ্যটা বাড়ানোর জন্য চাকা দুটো গাড়ি থেকে প্রায় বেরিয়ে থাকে। ঠিক আছে, মানে বাইরে থেকে দেখা যায় এরকম ব্যাপার। এই হচ্ছে গাড়ি বৃত্তাকার পথে মোড় নেওয়ার সময় উল্টে না পড়ার শর্ত। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা করব যে সমান্তরাল বলসমূহের লব্ধি। তো এটা সিম্পল, আমরা ভেক্টর চ্যাপ্টারে যেরকম জেনেছিলাম যে একসঙ্গে কোনো একটা বস্তুর উপর কতগুলো সমান্তরাল বল যদি ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে লব্ধি বলের মান কত হবে। যদি নর্মালি আমরা ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী যদি এটা জানি যে একই অভিমুখে যদি বলগুলো প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বলগুলোর যোগ হয়ে যাবে, আর যদি বিপরীত অভিমুখে বল প্রযুক্ত হয় তাহলে লব্ধি বলটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু নর্মাল আমরা জানি। তো এইখানে আমরা যেটা বের করব আমাদের ভ্রামকের কনসেপ্ট থেকে শুধুমাত্র ওই লব্ধি বলের অবস্থানটা কোথায় হবে। ঠিক আছে, মানে কোনো একটা দণ্ড ধরে নাও, দুই প্রান্তে তুমি বল প্রয়োগ করছো, তাহলে লব্ধি বলটা কোন বিন্দুতে ক্রিয়াশীল হবে। মানে এই যে টোটাল বস্তুটা, ধরো এই বস্তুটাকে তুমি এই দিকে একটা এবং এই প্রান্তে একটা বল প্রয়োগ করেছো, তাহলে বল প্রয়োগ করলে বস্তুটা কি হবে, মানে গতিশীল হবে। তো এইভাবে যদি তুমি দুদিকে বল প্রয়োগ করো তাহলে কি হবে, সামনের দিকে এইভাবে গতিশীল হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দিকে যখন গতিশীল হবে, গতিশীল হলে আমরা বলতে পারি, আগেই আমরা পড়েছি যে কণা সমূহের ভরবেগ যা হবে সেটা হচ্ছে বস্তুটার ভরকেন্দ্রের ভরবেগের সমান হবে। মানে কণা, যতগুলো কণা আছে প্রত্যেকটা কণার ভরবেগের সমষ্টি ইকুয়াল টু তোমার প্রত্যেক বস্তুর ভরকেন্দ্রের ভরবেগের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এই বস্তুটা যে গতিশীল হচ্ছে, অবশ্যই তাহলে এই বস্তুর প্রত্যেকটা কণার উপর একটা বল প্রয়োগ হচ্ছে, প্রত্যেকটা কণার একই রকমভাবে ভরবেগের পরিবর্তন হচ্ছে, তার জন্য বস্তুটা গতিশীল হচ্ছে। এখানে ঠিক একই রকমভাবে এটা আমরা ভাববো যে বস্তুটার ভরকেন্দ্রে একটা লব্ধি বল প্রযুক্ত হচ্ছে, সেই লব্ধি বল বস্তুটাকে সরলরেখা বরাবর গতিশীল করছে। তাহলে এখানে আমরা যেটা ভাবতে পারি যে যেহেতু এটা সুষম দণ্ড, যদি আমরা ভাবি তাহলে এই প্রান্তে এবং এর প্রান্তে যদি সমমানের বল প্রয়োগ করো তাহলে ঠিক কিন্তু ভরকেন্দ্রেই তোমার লব্ধি বলটা ক্রিয়াশীল হবে। কিন্তু যদি এই বস্তুটার উপর F1 এবং F2 দুটো আলাদা বল প্রযুক্ত হয়, অর্থাৎ এইখানে তুমি বেশি পরিমাণ বল প্রয়োগ করলে, এখানে ধরে নাও কম পরিমাণ বল প্রয়োগ করলে, তখন কিন্তু এটা ভরকেন্দ্রে ক্রিয়াশীল হবে না। ঠিক আছে, ভরকেন্দ্র তখন শিফট হয়ে যাবে। তাহলে এই ভরকেন্দ্র কোন জায়গায় অবস্থান করবে সেটাই আমরা এখন নির্ণয় করব। তো সেইটার জন্য আমরা ধরে নিচ্ছি যে ধরো এরকম একটা বস্তুর তোমার এখানে একটা বল প্রয়োগ করছি আর এখানে একটা বল প্রয়োগ করছি, এটা ধরে নাও তোমার F1 এবং এটা ধরে নাও F2। এটার দূরত্ব ধরে নাও, এটা যদি মূলবিন্দু হয়, এটা এক্স অক্ষ আমরা ধরে নিচ্ছি পুরোটা, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে এই মূলবিন্দু থেকে F1 বলটা x1 দূরত্বে আছে আর F2 বলটা x2 দূরত্বে আছে। এইটা আমাদের সাধারণ একটা ধারণা থেকে আমরা জানতে পারবো যে এই বস্তুটার উপর, এই যে টোটাল বস্তুটা, এইটা এই যে এবি, এই যে বস্তুটা, এর উপর যে বল প্রয়োগ করছো, এই প্রযুক্ত বলের লব্ধি অবশ্যই এ বি এর মধ্যে কোনো একটা বিন্দুতে
থাকবে। ঠিক কোন বিন্দুতে ক্রিয়াশীল হবে সেটা নির্ণয় করার জন্য আমি আরবিটারি কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুতে, ও বিন্দুতে তোমার লব্ধি বলটা প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ এখান থেকে দূরত্বটা তুমি ধরে নাও এক্স। তোমাকে এই এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করার জন্য এখানে যে টোটাল 3টে বল ক্রিয়াশীল হচ্ছে, এই 3টে বলের ভ্রামকের মানটা বের করতে হবে। অর্থাৎ এইখানে দুটো বলের ভ্রামক, অর্থাৎ F1 এবং F2 বলের ভ্রামক F এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু তোমার F এর অবস্থানটা জানতে পারবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে F1 বল x1 দূরত্বে এবং F2 বল x2 দূরত্বে ক্রিয়াশীল হচ্ছে, লব্ধি বল F x দূরত্বে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে বলগুলির ভ্রামক সমান করলে কি হবে, দেখো F1 বল সেটা তোমার বস্তুটাকে অ্যান্টি ক্লকে আবর্তন করতে চাইছে। ঠিক আছে, তাহলে সেই জন্য মাইনাস হবে মাইনাস F1 ইন্টু এক্স, সরি এটা তোমার ও বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলের ভ্রামক নিব, ও বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, কারণ ও বিন্দু থেকে দূরত্বটা দুটো ও হয়ে গেল, এটা তোমার সি বিন্দু ধরে নাও। ও বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বলের ভ্রামক নিব। তাহলে দেখো ও বিন্দুর সাপেক্ষে F1 এর ভ্রামক হলে তখন কি হবে না, এই দিকে ঘুরতে চাইছে, সুতরাং এটা পজিটিভ হবে, অ্যান্টি ক্লকে হবে। ঠিক আছে, ও বিন্দুর সাপেক্ষে যখন হচ্ছে সবগুলোই পজিটিভ হবে, অর্থাৎ F1 ইন্টু এক্স। তারপরে তোমার F2 বলটা সেটাও তোমার অ্যান্টি ক্লকে ঘোরাবে প্রযুক্ত বলটা, সেই জন্য প্লাস F2 ইন্টু এক্স। এবারে এইটা ইকুয়াল টু হবে F ইন্টু এক্স, মানে এই দুটো বলের ভ্রামকের মান যা হবে, মানে ভ্রামকের সমষ্টি ইকুয়াল টু হবে F এর ভ্রামকের সঙ্গে সমান, অর্থাৎ F ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি x সমান লিখতে চাও, তাহলে x সমান কি, x সমান হচ্ছে F1 x1 প্লাস F2 x2 বাই F। F মানে কি, লব্ধি বল F1 প্লাস F2। ঠিক আছে, এখানে লব্ধি বলটা মানে ধরে নাও এই A এবং B যেহেতু দুটো বল সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে লব্ধি বল F এর মান কত, F এর মান হচ্ছে F1 প্লাস F2। এটা আমরা ভেক্টরের কনসেপ্ট থেকে কিন্তু জানি। ঠিক আছে, দুটো বলের মধ্যবর্তী কোণ যেহেতু এক্ষেত্রে 0 ডিগ্রি, সেই জন্য লব্ধি বলের মান জাস্ট বল দুটোর বীজগাণিতিক যোগফল F1 প্লাস F2 হবে। সেই জন্য এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি F1 x1 প্লাস F2 x2 ডিভাইডেড বাই F1 প্লাস F2। ঠিক আছে, এইটি হচ্ছে তোমার লব্ধি বলের অবস্থান, মানে কোনখানে লব্ধি বলটা ক্রিয়াশীল হবে সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারবো। একই রকম ভাবে বল দুটো যদি ঠিক বিপরীত হয়, তাহলে বিপরীত হলে কি হবে না, লব্ধি বলের মান যেই দিকে বেশি পরিমাণ বল প্রযুক্ত হবে সেই দিকে ক্রিয়াশীল হবে। আমরা তো নর্মালি জানি যে এই বস্তুটার উপর এদিকে একটা বল প্রয়োগ হবে আর এই দিকে একটা বল প্রয়োগ হবে, বস্তুটা কোন দিকে গতিশীল হবে, দুটো সমান্তরাল বল। তাহলে সমান্তরাল বল হলে এই বস্তুর উপর ধরে নাও F1 বলটার অভিমুখ এই দিকে না হয়ে তোমার এই বরাবর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই বরাবর যদি হয় F1টা, তাহলে এখানে বস্তুটার লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, এই দিকে না এই দিকে, অর্থাৎ বস্তুটা কোন দিকে গতিশীল হবে, এদিকে গতিশীল হবে না দিকে গতিশীল হবে, সেটা ডিপেন্ড করবে কোন বলটা বেশি, F1 বেশি না F2 বেশি। আমি যদি ধরে নিই F2 গ্রেটার দেন F1, তাহলে কি হবে, লব্ধি বলটা এদিকেই ক্রিয়াশীল হবে। এবং এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে লব্ধি বল তোমার কিন্তু কখনোই এদের মধ্যবর্তী কোনো স্থানে ক্রিয়াশীল হবে না, অর্থাৎ লব্ধি বলটা তখন এদের বাইরে ক্রিয়াশীল হবে। অর্থাৎ এই বিন্দুটা, এইটাকে আমি x1 বলছি, আর যে বিন্দুতে বলটা প্রযুক্ত হবে সেটা হচ্ছে F, লব্ধি বলটা, এটা হচ্ছে x দূরত্বে। মানে এই বস্তুটার উপর যখন তুমি দুটো বিপরীতমুখী বল প্রয়োগ করবে, তখন লব্ধি বলের যে মানটা হবে সেই লব্ধি বলটা এই দুটো বলের অন্তর্বিভক্ত হবে না, বহির্বিভক্ত হবে, অর্থাৎ বাইরে অবস্থান করবে।
ঠিক আছে। তাহলে এই বাইরে অবস্থান করলে লব্ধি বলটার কোনখানে হবে সেটা তোমাকে এখন নির্ণয় করতে হবে। সেটার জন্য এই একই রকম আমি F1 এবং হচ্ছে F2 এই দুটো বল অবস্থান দেখিয়ে দিয়েছি। F2 তোমার x2 দূরত্বে আর F1টা x1 দূরত্বে অবস্থান করছে। লব্ধি বলটা F এই মূলবিন্দু থেকে x দূরত্বে অবস্থিত আছে। একই রকম ভাবে এক্ষেত্রেও ভ্রামক নিয়ে নেবে F1 এবং F2। যদি ভ্রামক নিয়ে নাও তাহলে দেখো F1 মূলবিন্দুর সাপেক্ষে যদি হয় সেটা ক্লকওয়াইজ হচ্ছে, সেই জন্য F1 নেগেটিভ, আর F2 অ্যান্টি ক্লক হয়ে যাচ্ছে, সেই জন্য F2 পজিটিভ। তাহলে ইকাল টু F ইন্টু এক্স, কারণ এটা তোমার অ্যান্টি ক্লকেই ঘোরাতে চাইছে। তাহলে সেই অনুযায়ী তোমার x সমান এইটা মাইনাস F1 ইন্টু এক্স প্লাস F2 ইন্টু এক্স ইকাল টু F ইন্টু এক্স। এবারে F1 x1 এটা তোমার কত হবে, এটা F2 x2 মাইনাস F1 x1, ঠিক আছে, মাইনাস F1 x1 হচ্ছে, তাই নাকি? জাস্ট দেখো এটা তোমার এটা কি হলো, আগে এটা x1 ছিল, এটা x2 ছিল, লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে এবারে x এর যে ভ্যালুটা বের করবে, x সমান তোমার হয়ে যাচ্ছে F2 x2 মাইনাস F1 x1 বাই F। এবার এক্ষেত্রে যেহেতু দুটো বিপরীতমুখী বল, তাহলে বিপরীতমুখী বল হলে তোমরা ভেক্টরে যেটা জানতে যে একটা বস্তুর উপর এদিকে একটা বল প্রয়োগ করছো, এদিকে একটা বল প্রয়োগ করছো, এটা যদি F1 এবং এটা যদি F2 হয়, তাহলে বিপরীতমুখী বল যেহেতু F2 বেশি, সেই জন্য লব্ধি বল কত হয় F2 মাইনাস F1, সেই জন্য এটা F2 মাইনাস F1 এটা হবে। তাহলে এখানে তুমি x ইকাল টু এটা লিখতে পারবে F1 F2 মাইনাস F1, ঠিক আছে। এইটা হচ্ছে লব্ধি বলের অবস্থান। আমাদের যদি বলের মানগুলো জানা থাকে এবং মূলবিন্দু থেকে কত দূরত্বে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু লব্ধি বলের মান কোথায় অবস্থিত হবে লব্ধি বলটা, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা কি না, একটা বস্তু সাম্যাবস্থায় থাকার শর্ত। তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে একতলীয় বলসমূহের সাম্যাবস্থায় থাকার শর্তগুলি লিখো। তাহলে এইখানে তোমার 2 নম্বর থাকে, দুটি শর্ত তোমাকে লিখতে হবে। তো শর্তটা কি না, আমরা ভেক্টর চ্যাপ্টারতেই বলছি, ভেক্টর চ্যাপ্টারে যেটা পড়েছিলাম যে একটা বস্তু গতিশীল হবে না কখন, যখন বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান 0 হয়, ঠিক আছে। ধরো একটা বস্তুর উপর একসঙ্গে দুটো বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। দুটো বল যদি প্রযুক্ত হয়, সেক্ষেত্রে দুটো বল যদি বিপরীত অভিমুখে হয় এবং সমমানের হয়, তখনই কি হয়, লব্ধি বলের মান 0 হয়, বস্তুটা কিন্তু গতিশীল হয় না, ঠিক আছে। তো এরকমভাবে দুটোর থেকেও যদি তোমার 2 বা ততোধিক যদি বল প্রযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু বস্তুটা গতিশীল হবে না। এটা আমরা ভেক্টর চ্যাপ্টারতে জেনেছিলাম। কিন্তু এখানে আরেকটা ব্যাপার তোমাকে বুঝতে হবে, যে ধরে নাও এই যে এইটা আর এটা, মানে ধরে নাও F1 এবং F2 এটা কিন্তু সমান হয়ে গেল, বস্তু গতিশীল হবে না। কিন্তু এদিকে যদি আরেকটা বল ধরো F3 এটা যদি ক্রিয়াশীল হয়, তখন কিন্তু এই বলটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু তোমার হচ্ছে ঊর্ধ্বমুখী কোনো মানে এই দিকে বল নেই, সেই জন্য বস্তুটা কিন্তু আবার ঊর্ধ্বমুখে গতিশীল হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই কারণে একটা বস্তু সাম্যাবস্থায় থাকতে হলে এই বস্তুর উপর ক্রিয়াশীল যতগুলো বল ক্রিয়াশীল হবে, অর্থাৎ একতলীয় বল, মানে সব বলগুলোকে একই তলের উপর অবস্থিত হতে হবে। অর্থাৎ তোমরা ভেক্টর চ্যাপ্টারতে যেটা পড়েছিলে যে একতলীয় ভেক্টর, ঠিক আছে, মানে এই বোর্ডটা যদি একটা তল ভাবা হয়, তাহলে সেই তলের উপর কোনো একটা বস্তু আছে। এইখানে ধরো এইদিকে তুমি F1 বল প্রয়োগ করলে, এই বরাবর তুমি ধরো F2 বল প্রয়োগ করলে, এই দিকে তোমার F3 বল প্রয়োগ করেছো,
এই দিকে F4 বল প্রয়োগ করেছো, এরকম ইত্যাদি যত বল প্রয়োগ করো না কেন, যতগুলো একতলীয় বল ক্রিয়াশীল করবে সেই একতলীয় বলগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। বীজগাণিতিক সমষ্টি কিরকম হবে না, যে বলগুলো তোমার ধরে নাও বস্তুর উপর ক্রিয়াশীল হচ্ছে সেটাকে তুমি যদি পজিটিভ, সবগুলোই তো তোমার ক্রিয়াশীল হয়ে গেছে, এটা এরকমও হতে পারে ধরো একটা এই দিকে ক্রিয়াশীল হচ্ছে, ঠিক আছে, আর যেইগুলো বস্তুকে বহির্মুখী করতে চাইছে সেইগুলোকে যদি নেগেটিভ ধরা হয়, অর্থাৎ এখানে F1 প্লাস F3 প্লাস F2 প্লাস মাইনাস হচ্ছে F4 ইকাল টু 0, মানে মাইনাস কেন করলাম না, এটা হচ্ছে বাইরের দিকে বস্তুটাকে গতিশীল করতে চাইছে। তো সেই জন্য এই যতগুলো বল প্রযুক্ত হচ্ছে এই প্রত্যেকটা বলে বীজগাণিতিক সমষ্টিকে শূন্য হতে হবে, তাহলে কিন্তু বস্তুটি তোমার সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। আর সেকেন্ড যে কোশ্চেন, আচ্ছা এটাকে ভেক্টর ফর্মে যদি প্রকাশ করি তাহলে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে ভেক্টর ফর্মে লিখলে তখন আর মাইনাস কথাটা লিখতে হবে না, কারণ ভেক্টরের তখন মান অভিমুখ দুটোই থাকবে। সুতরাং F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 ইকাল টু 0 হবে, ঠিক আছে। অর্থাৎ বলগুলির মানে একতলীয় বলগুলির ভেক্টরের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আরেকটা, মানে সাম্যাবস্থায় থাকার আরেকটা শর্ত, সেটা হচ্ছে কি, মানে বস্তুটা ধরে নাও একটা বিন্দুতে স্থির আছে, অর্থাৎ রৈখিক গতি কিন্তু তার থাকছে না, রৈখিক সরণ হচ্ছে না, কিন্তু এরকম তো হতে পারে বস্তুটা একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে আবর্তন করতে পারে, তাহলে সেক্ষেত্রে কি আমরা বস্তুটাকে সাম্যাবস্থায় আছে এটা বলতে পারি? তাহলে সেটা কিন্তু পারবো না। তাহলে বস্তুটা একই সঙ্গে স্থির থাকবে কোন শর্তে, অর্থাৎ একটা স্থির বিন্দুকে অক্ষ করে সে কিন্তু আবর্তন করবে না, অর্থাৎ আবর্ত গতিও তার মধ্যে থাকবে না। তাহলে সেটা হবে কোন শর্তে না, যদি বস্তুর উপর, মানে হ্যাঁ এটা একটু বুঝে নিতে হবে যে বস্তুটা আবর্তন করছে কেন না, আবর্তন করবে ভ্রামকের জন্য। তাহলে বস্তুর উপর যে ভ্রামকগুলো ক্রিয়াশীল হচ্ছে সেই ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু বস্তুটা আর বৃত্তাকার পথে আবর্তন করবে না, ঠিক আছে। তাহলে তোমাকে এখান থেকে দুটি শর্তের মধ্যে সেকেন্ড যে শর্তটা বললাম সেখানেও তোমাকে বলতে হবে যে বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলির কোনো একটা বিন্দুর সাপেক্ষে ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে, তাহলে কিন্তু বস্তুটা আর কোনো বিন্দুর সাপেক্ষে আবর্তন করবে না, ঠিক আছে। তাহলে এই হলো সাম্যাবস্থায় থাকার দুটি শর্ত, এই শর্ত দুটি শুধুমাত্র পড়বে তোমরা। আচ্ছা এরপর যে এখানে যেগুলো দেওয়া আছে, একটা বস্তুর উপর দুটো বল প্রযুক্ত হচ্ছে, সাম্যাবস্থায় থাকবে কিভাবে, তিনটে বল ক্রিয়াশীল হচ্ছে কিভাবে সাম্যাবস্থায় থাকবে, তার কিছু এখানে শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো জাস্ট একটু পড়ে রাখবে, প্রবলেম যখন আসবে তখন তোমাদের এটা কাজে লাগবে, কিভাবে এটা ব্যাখ্যা করতে হবে। এখন এটা ডাইরেক্ট বলা যাবে না, কারণ এটা কোশ্চেনের উপর নির্ভর করবে তুমি কিভাবে ব্যাখ্যা দিবে। আমি একটা উদাহরণ হিসাবে এরকম বলতে পারি যে ধরো একটা বস্তুকে কোনো সুতোয় বেঁধে এভাবে ঝুলিয়ে দিয়েছো, তাহলে এই বস্তুটা সাম্যাবস্থায় আছে কিভাবে, মানে স্থির অবস্থায় আছে কিভাবে। তো সেক্ষেত্রে তুমি বলবে যে বস্তুর ওজন নিচে দিয়ে ক্রিয়াশীল হবে এবং সুতোর টান টি ঊর্ধ্বমুখী ক্রিয়াশীল হয়। যেহেতু টি ইকাল টু এমজি, অর্থাৎ এখানে দেখো দুটো বল সাম্য সৃষ্টি করছে, এমজির সঙ্গে টান সমান হচ্ছে এবং বিপরীতমুখী হচ্ছে, তাই পরস্পরকে প্রশমিত করছে, লব্ধি বল শূন্য, তাই বস্তুটা কিন্তু সাম্যাবস্থায় আছে। এই কোশ্চেনটাকে তোমাকে যদি ঘুরিয়ে দেয় যে বস্তুটাকে একটা উলম্বের সঙ্গে থিটা কোণে রেখে সাম্যাবস্থায় রাখা যায় না কেন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে রাখতে গেলে তখন কি হবে না, দেখো এইখানে এই যে টান যদি টি হয় তার একটা উপাংশ ভেঙে যায়, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই উপাংশ আর এই দিকের উপাংশ এটা হয় থিটা, এটা হয় টি কস থিটা, আর এইটা হয়ে যায় টি সাইন থিটা। তাহলে এক্ষেত্রে তুমি বলবে যে যেহেতু এমজি কে প্রশমিত করছে টি কস থিটা, টি কস থিটা ওজনটা ওজন দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে, কিন্তু টি সাইন থিটাকে প্রশমিত করার জন্য আর কোনো বল এখানে প্রযুক্ত হচ্ছে না,
ঠিক আছে। সুতরাং বস্তুটা কিন্তু কখনোই সাম্যাবস্থায় থাকবে না। মানে এখানে তোমার 3টে বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে 3টে বল ক্রিয়াশীল হলেও 2টো বল পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, কিন্তু একে প্রশমিত করার জন্য এক্সট্রা কিন্তু কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাই বস্তুটা কিন্তু সাম্যবিন্দু অভিমুখ মানে সাম্যাবস্থায় থাকছে না, তখন এই বিন্দু অভিমুখী হবে। তাহলে এক্ষেত্রে তোমাকে যদি বলে যে সাম্যাবস্থায় রাখবে কি করে, তাহলে সেক্ষেত্রে এই টি সাইন থিটার সমান এবং বিপরীতমুখী বল একটা তোমাকে প্রয়োগ করতে হবে, তবেই বস্তুটা ওই থিটা অবস্থানে সাম্যাবস্থায় থাকতে পারবে। ঠিক আছে। তাহলে এইরকম তোমার ক্ষেত্র বিশেষে কীরকম কোশ্চেন আসবে সেটা এখন বলা সম্ভব নয়। জাস্ট এখানে যে 2টো বলের ক্রিয়াতে 3টে বলের ক্রিয়াতে সাম্যাবস্থায় থাকার যে শর্তগুলো বলেছে সেই শর্তগুলো শুধু জাস্ট জেনে রাখবে। যেমন 2টো বলের ক্রিয়া যেমন বললাম, 3টে বলের ক্রিয়াতে হলে অনেকগুলো আছে, যেমন ত্রিভুজ সূত্র তোমাকে বলতে হবে যে 3টে বলকে ত্রিভুজের একই ক্রমে গৃহীত 3টি বাহু দ্বারা যদি প্রকাশ করা যায়, তাহলে বলতে পারবো যে যেহেতু 3টে বলের ভেক্টরের ক্ষেত্রে যেটা আমরা পড়েছিলাম, ত্রিভুজের 3টে বাহু যদি ক্রমানুসারে গৃহীত হয়, তাহলে সেক্ষেত্রে এ বি আর সি এই 3টের লব্ধি কি হয়, 0 হয়ে যায়। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে সেভাবেই আমরা এটা বলতে পারবো যে যদি 3টে বলের ক্রিয়ায় একটা বস্তু সাম্যাবস্থায় তখনই থাকবে যদি বল 3টিকে একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত 3টি বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে কিন্তু লব্ধি বলটা 0 হচ্ছে, তাহলে সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে। তারপর ল্যামির উপপাদ্য অনুযায়ী ব্যাখ্যা করা যায় যে কীরকম, যে 3টে বলকে যদি ত্রিভুজের 3টি বাহু দ্বারা এমনভাবে প্রকাশ করা যায় যে কোনো একটি বল এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতটা যদি ধ্রুবক হয়, তাহলেও বলটি সাম্যাবস্থায় থাকবে। তাছাড়া আরেকটা সহজভাবে বলা যায় সেটা হচ্ছে কি, যেটা ধরে নাও এই যে 2টো বল প্রযুক্ত হচ্ছে, এই 2টো বলের যে লব্ধি অর্থাৎ F1 এবং F2 এই 2টো বলের লব্ধি যদি তৃতীয় বলের সমান এবং বিপরীত হয়, তাহলেও বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এইরকম কতগুলো উদাহরণ মানে সূত্র বলা আছে, সেই সূত্রগুলো জাস্ট একটু জেনে রাখবে। আচ্ছা, এইখানে এরপরে যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ভারকেন্দ্র। আমরা ভরকেন্দ্র পড়েছি, ভরকেন্দ্রের মতন একই রকম বস্তুর মধ্যে অবস্থিত আরেকটা বিন্দুর কথা আমরা ভাববো, যে বিন্দুটাকে বস্তুর ভারকেন্দ্র বলা হয়। ভরকেন্দ্রের সঙ্গে ভারকেন্দ্রের এখানে একটা পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেই পার্থক্যটাও আমাদেরকে জানতে হবে। দেখো, আমরা ভারকেন্দ্র বলতে যেটা বুঝি যে বস্তুর মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু যে বিন্দুতে বস্তুটার মোট ওজনটা ক্রিয়াশীল হয়, অর্থাৎ পৃথিবী ওই বস্তুটাকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে এই পৃথিবী যে বস্তুটাকে আকর্ষণ করছে, মানে একটা বল দ্বারা আকর্ষণ করছে, এই বলটা বস্তুর মধ্যে অবস্থিত যে বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে, সেই বিন্দুটাকে আমরা ভারকেন্দ্র বলবো। ঠিক আছে। তাহলে আমি একটা বিস্তৃত কোনো বস্তু বলছি, এই বিস্তৃত বস্তু অসংখ্য বিন্দু ভরের সমষ্টি। ঠিক আছে, অসংখ্য বিন্দু ভর এরকম আছে। তো এখানে ধরে নাও এটা যদি M1 ভর হয়, তাহলে এইখানে M1G, এইখানে ধরে নাও M2 ভর আছে, সেইখানে ক্রিয়াশীল হচ্ছে M2G, এখানে ধরে নাও M3 বল বস্তুটা আছে, এখানে ক্রিয়াশীল হচ্ছে M3G। তো এইরকমভাবে অসংখ্য বিন্দু ভর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করছে। তাহলে এগুলো সব কিন্তু সমান্তরাল বল হবে। তাহলে সমান্তরাল বলের লব্ধি তোমরা পেয়েছো, আগেই করেছিলে, যেটা অবস্থান x সমান কি লিখেছিল বলো তো, F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x3 ডিভাইডেড বাই F1 প্লাস F2 প্লাস F3, এরকম পেয়েছিলে। এখান থেকে তুমি কিন্তু লব্ধি বলের অবস্থানটা বের করেছিলে। তাহলে এখানেও ঠিক সেরকম ভাবে যতগুলো বল প্রযুক্ত হচ্ছে সব কিন্তু সমান্তরাল বল। তাহলে সমান্তরাল বল হওয়া মানেই বস্তুটার এই যে টোটাল বলগুলো সবগুলি কিন্তু যোগ হবে, এবং সেই যে বলটা, সেই বলটা বস্তুর মধ্যে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল হবে, সেই বলটাকে আমরা F বলবো। এই Fটা লব্ধি বলটা যে বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে সেটাকেই আমরা ভারকেন্দ্র বলবো। ঠিক আছে। সহজ ভাষায় যেটা বলে যে একটা বস্তুর উপর ক্রিয়াশীল যতগুলো বল ক্রিয়াশীল হচ্ছে,
সেই বল যে বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে, মানে অর্থাৎ পৃথিবী বস্তুটাকে যে বল দ্বারা আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলটা বস্তুর মধ্যে অবস্থিত যে বিন্দুতে ক্রিয়াশীল হচ্ছে তাকেই বস্তুটার ভারকেন্দ্র বলা হয়। ঠিক আছে, তো এই ভারকেন্দ্রের অবস্থানটা আমরা নির্ণয় করব। এই যে কনসেপ্ট এখান থেকেও করতে পারো, বা ভরকেন্দ্রের যেরকম ধারণা সেইভাবেও করতে পারো। মানে ধরে নাও এই বস্তুটাকে যদি একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে স্থাপন করে দাও, এক্স, ওয়াই এবং জেড, এবং যার মূল বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটার অবস্থান আলাদা আলাদা হবে, তাহলে সেক্ষেত্রে ভারকেন্দ্রের অবস্থান এটাকে যদি তুমি কি দ্বারা প্রকাশ করেছে, ওই এক্স দ্বারাই করেছে, এক্স, ওয়াই এবং জেড। তাহলে এক্স সমান কি লিখবে, আমি যেটা লিখেছি F1, F1 এর জায়গায় কি লিখবে, M1 জি ইন্টু x1। ঠিক আছে, একই রকমভাবে M2G ইন্টু x2 প্লাস M3G ইন্টু x3। ঠিক আছে, এরকম ডট 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 ডিভাইডেড বাই একই রকমভাবে M1G প্লাস M2G প্লাস M3G। ঠিক আছে, এরকম হবে। এখান থেকে জি গুলোকে যদি কমন নিয়ে নাও তাহলে তোমার থাকছে কি M1x1 প্লাস M2x2 প্লাস M3x3 ডট 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 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। যেগুলো কমন নিলে কেটে যাবে। তার মানে তুমি বুঝতে পারছো এটা সামেশন অফ আর I ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mi xi ডিভাইডেড বাই টোটাল ভর, বস্তুর টোটাল ভর m। ঠিক আছে, তাহলে x সমান এটা তোমরা কি পেয়েছিলে, এটা কিন্তু আগে যে ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করেছিলে সেই ভর কেন্দ্রের অবস্থানের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি y মানে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হয় তাহলে তার y অবস্থানটাও থাকবে। তাহলে তখন y সমান কি লিখবো, ওই একই রকম সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে mi yi বাই ক্যাপিটাল M। একই রকম ভাবে z সমান তখন লিখবো সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mi zi বাই ক্যাপিটাল M। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা কিন্তু ভারকেন্দ্রের অবস্থানটা নির্ণয় করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনগুলো থেকে যেটা জানতে পারলাম যে বস্তুর ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র দুটো মানে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু একই হচ্ছে। মানে এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা যদি বলি বস্তুর ভারকেন্দ্র কোথায় আর ভরকেন্দ্র কোথায়, তোমরা একদম চোখ বন্ধ করে বলতে পারবে যে একই বিন্দুতেই অবস্থান করছে। তার মানে এখান থেকে একটা কনক্লুশন করতে পারবো যে যদি বস্তুটার আকার এমন হয় যাতে করে প্রত্যেকটা অংশের অভিকর্ষ ত্বরণের মান সমান হয়, ঠিক আছে, অর্থাৎ এই অংশে অভিকর্ষ ত্বরণের ভ্যালু যা হবে এই অংশে অভিকর্ষ ত্বরণের ভ্যালু তাই হবে। এখানে যদি মানে অভিকর্ষ ত্বরণটা যদি ইউনিফর্মলি প্রত্যেকটা জায়গায় ইউনিফর্ম হয় তখনই কিন্তু বস্তুর মধ্যে অবস্থিত ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র অবস্থান একই হবে, নচেত এটা হবে না। তার মানে এখানেও তোমার একটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হিসাবে থাকতে পারে যে কোন ক্ষেত্রে বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র ভিন্ন হতে পারে, মানে ভিন্ন অবস্থানে থাকতে পারে। তখন তোমাকে বলতে হবে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, যখন বস্তুটার আকার অনেক বড় হবে, মানে হিমালয় পর্বতের মতো এরকম কোনো বস্তুর আকার হবে, তাহলে সেক্ষেত্রে তোমার এই উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়। সুতরাং এই অংশে অভিকর্ষ ত্বরণ যা হবে নিচের অংশের অভিকর্ষ ত্বরণ আলাদা হবে। তখনই তোমার এই জি গুলো ইউনিফর্ম না হওয়ার জন্য জি কিন্তু কেটে যাবে না। ঠিক আছে, জি এর ভ্যালু থাকবে, আর জি এর ভ্যালু থাকা মানেই তখন তোমার ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের অবস্থানটা পরিবর্তন হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ভারকেন্দ্র। আর ভারকেন্দ্র সম্বন্ধীয় আরও একটা ব্যাপার এখানে জানতে হবে, সেটা হচ্ছে কি ভারকেন্দ্রের অদ্বিতীয়তা। এটা একটা তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকে যে কোনো বস্তুর ভারকেন্দ্র একটি বিন্দু, দুটি বিন্দু হতে পারে না। ঠিক আছে, মানে যে ভরকেন্দ্র একই রকম, ভরকেন্দ্র একটি বিন্দু হয়, দুটি বিন্দু হয় না। ভারকেন্দ্র ঠিক একই রকম ভাবে দুটি বিন্দু নয়, একটিই বিন্দু। এটা কিভাবে ব্যাখ্যা করব সেই ব্যাখ্যাটা তোমাদের এখানে দেওয়া আছে, এটা একটু বলে দিচ্ছি। দেখো, যে ধরো আমরা ধরে নিচ্ছি একটা বস্তুর ভারকেন্দ্র দুটো, মানে নর্মালি একটাই হয়, আমি ধরে নিচ্ছি দুটো। ঠিক আছে, যদি দুটো হয়, ধরো একটা অরিজিনাল ভারকেন্দ্র আর একটা তোমার যেটা বলছি যে হতে পারে দুটো আছে।
যদি থাকে, আমরা ভারকেন্দ্রের সংজ্ঞা অনুযায়ী যেটা জানি যে বস্তুর উপর অভিকর্ষজ বলটা যে বিন্দুতে ক্রিয়াশীল হয় তাকেই তোমার ভারকেন্দ্র বলা হয়। অর্থাৎ তোমার এই অভিমুখে বলটা প্রয়োগ হবে, আর এখান থেকেও তোমার একই অভিমুখে বলটা প্রযুক্ত হবে। অর্থাৎ এই দুটো বল যখন একই অভিমুখে ক্রিয়াশীল হবে, মানে পৃথিবী যে বলটা প্রয়োগ করছে, যদি দুটো ভারকেন্দ্র হয়, দুটো ভারকেন্দ্রতেই তোমার পৃথিবী বলটা ক্রিয়াশীল হবে এবং সেটা একই উলম্ব রেখায় থাকবে। ঠিক আছে, একই উলম্ব রেখায়। কিন্তু এটাকে যদি সামান্য একটু কাত করে দাও বস্তুটাকে, তাহলে এইটা জি আর এইটা তোমার জি ডট, তাহলে সেক্ষেত্রে দেখো এইদিকে জি ক্রিয়াশীল হচ্ছে আর এইদিকে অভিকর্ষ বল এইদিকে একটু ক্রিয়াশীল করছে, এইদিকে ক্রিয়াশীল, মানে দুটো আলাদা দেখায়। অর্থাৎ একই উলম্ব রেখায় কিন্তু তখন আর থাকছে না, মানে এই যে উলম্ব রেখায় থাকার কথা ছিল, মানে এটাই বৈশিষ্ট্য যে যদি দুটো বা তার বেশি সংখ্যক ভারকেন্দ্র থাকে, তাহলে পৃথিবী যেহেতু নিচে আছে, পৃথিবী তোমার আকর্ষণ করবে, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে না, একই উলম্ব রেখায় বল দুটো ক্রিয়াশীল হবে। মানে যতগুলো ভারকেন্দ্র থাকবে, যদি ধরে নিই একের বেশি সংখ্যক ভারকেন্দ্র আছে, তাহলে যতগুলো ভারকেন্দ্র থাকবে প্রত্যেকটা বিন্দুতে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলটা একই উলম্ব রেখায় থাকতে হবে। ঠিক আছে, তখনই কিন্তু আমরা বলবো যে ভারকেন্দ্র অনেকগুলো থাকবে। কিন্তু যদি বস্তুটার যে কোনো অবস্থানের জন্য, মানে যদি তুমি উল্টিয়ে দাও, যে কোনোভাবে ঘুরিয়ে দাও, তখন কি হবে, যদি সেক্ষেত্রেও দেখা যায় যে একই উলম্ব রেখায় ভারকেন্দ্রগুলো ক্রিয়াশীল হচ্ছে, তখন আমরা ভাবতে পারবো যে হচ্ছে ভারকেন্দ্র অনেকগুলো আছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখনই দেখতে পাচ্ছি যে যখনই এটাকে ঘুরিয়ে দিচ্ছি, তখন দেখো দুটো যখন আমি ভারকেন্দ্র ধরেছিলাম, সেই ভারকেন্দ্রগুলো কিন্তু একই উলম্ব রেখায় থাকছে না। অর্থাৎ ভারকেন্দ্র অনেক হতে গেলে যে শর্তটা তোমাদের দরকার, একই উলম্ব রেখায় থাকতে হবে, সেই একই উলম্ব রেখায় থাকার শর্তটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। এই জন্য আমরা বলতে পারি যে ভারকেন্দ্র বস্তুর একটাই বিন্দু। ঠিক আছে, একের বেশি হতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা ভারকেন্দ্রের অবস্থানটা বা ভারকেন্দ্রের অদ্বিতীয়তাটা বুঝতে পারলাম। এরপর যেটা বলছিলাম যে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষাতে প্রায়ই আসে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রের পার্থক্যের উপর। এবং এটা সব থেকে বড় ব্যাপার যেটা, যে পার্থক্য হিসাবে না থাকলেও এখানে যে পয়েন্টগুলো যেগুলো আমি বলছিলাম যে বস্তুর ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র কখন একই বিন্দুতে থাকতে পারে, বা তোমার হচ্ছে ভরকেন্দ্র বস্তুর বাইরেও থাকতে পারে, অবস্থান করতে পারে, কিন্তু ভারকেন্দ্র সবসময় বস্তুর মধ্যে অবস্থিত একটা বিন্দুতেই ক্রিয়াশীল হয়। তো এইরকমই কতগুলো পয়েন্ট দিয়ে পার্থক্য করা আছে, পার্থক্যটা একটু পড়বে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়তেই হবে। আচ্ছা, এরপরে আরেকটা তোমাদের টপিকস, এটাও তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হিসাবে থাকে, বা অঙ্কের মধ্যেও এই হচ্ছে কনসেপ্টটা কাজে লাগায়, সেটা হচ্ছে বস্তুর সাম্য। ওই সাম্য হচ্ছে তিন রকমের হয়, একটা সুস্থির, অস্থির এবং নিরপেক্ষ। ঠিক আছে, সুস্থির সাম্য, অস্থির সাম্য এবং নিরপেক্ষ সাম্য কাকে বলে, এটা একটু জানতে হবে। যে সাম্য মানে আমি যেটা বললাম, স্থির অবস্থায় থাকা বা সমবেগে গতিশীল থাকা, এরকম অবস্থাটাকেই সাম্য বলা হয়। কিন্তু সেটা স্থির থাকবে কখন, অস্থির হবে কখন, বা নিরপেক্ষ, এই সাম্যটা আমরা তিনটে ভাবে জানবো। তো প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে সুস্থির সাম্য। সুস্থির সাম্য কাকে বলে? সুস্থির হচ্ছে যে, ধরে নাও যে আমার কাছে কোনো একটা বস্তু আছে, ধরো এই বস্তুটা আছে, এটাকে আমি এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে রাখা আছে, দিয়ে আমি সামান্য বল প্রয়োগ করে কি করলাম, আবার ছেড়ে দিলাম। দেখা গেলো কি, সে আবার ওই অবস্থানেই ফিরে আসছে, ফিরে এসে সাম্য সৃষ্টি করছে, এটাকে সুস্থির সাম্য বলবো। অর্থাৎ আমি ধরে নাও শুয়ে আছি, বিছানায় শুয়ে আছি, সেক্ষেত্রে আমাকে যদি টেনে তোলা হয়, তাহলে আমি উঠলাম, মানে ঘুমের ঘোর থাকার জন্য আবার কি করলাম, শুয়ে পড়লাম, মানে সেই সুস্থির অবস্থায় থেকে গেলাম। এটা হচ্ছে তোমার সুস্থির সাম্য। মানে তোমাকে বাহ্যিক, মানে এক্ষেত্রে তুমি বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তার অবস্থানের পরিবর্তন ঘটাতে চাইলেও সে ঘটে যাবে, এবং সে আবার আগের অবস্থানে ফিরে এসে সুস্থির সাম্য সৃষ্টি করবে। ঠিক আছে, এই রকম সাম্যকে আমরা সুস্থির সাম্য বলবো।
অস্থির সাম্যটা কি না, অস্থির অবস্থা বলতে এইরকম ব্যাপারটা, ধরে নাও এই যে পেনটাকে যদি আমি এইভাবে রাখি সেটা কিন্তু সুস্থির সাম্য হচ্ছে। এর আরেকটা কন্ডিশন আছে, সেটা পরে বলছি। তো যাই হোক, আমি যদি এইভাবে স্থাপন করি, জাস্ট এইরকম ভাবে, তোমরা দেখতে পাচ্ছ না, ধরো এইরকম ভাবে জাস্ট স্থাপন করলে, ঠিক আছে, এই যে এইভাবে পেনটা কিন্তু আছে, এটা দেখো টিলটিল করছে, মানে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে, ঠিক আছে। এরকম ভাবে উল্টে সে কিন্তু একটা সাম্য সৃষ্টি করে নেবে, এই জন্য এটাকে অস্থির সাম্য বলা হয়, ঠিক আছে। এই এই অবস্থানে যখন থাকবে এটাকে অস্থির সাম্য বলা হয়। যে কোনো অবস্থানে কিন্তু উল্টে গিয়ে একটা সুস্থির সাম্য গঠন করে, সে নিজের মতন করে একটা সুস্থির সাম্য গঠন করবে, এটাকে বলা হয় অস্থির সাম্য। নিরপেক্ষ সাম্যটা কি? নিরপেক্ষ সাম্য হচ্ছে আমি এই ধরনের বস্তুর ক্ষেত্রে, মানে গোল আকারের কোনো বস্তুর ক্ষেত্রে এটা নিরপেক্ষ সাম্য বলা হয়। নিরপেক্ষ সাম্যটাও একটা কিন্তু এক ধরনের সুস্থির সাম্যর মধ্যে পড়ছে। কীরকম না, ধরো এই পেনটাকে এখন তুমি যদি খুব ভালো করে দেখো, আমি একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি, যে ধরো এইরকমভাবে যখন তুমি স্থাপন করবে, দেখো এই যে পেনটার যে এই অংশটা, মানে যেটা হোল্ডারটা, মানে পকেটে রাখার জন্য যে হোল্ডারটা, এই 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 যে হোল্ডারটা, এইটা এইটা তোমার নিচের দিকে আছে, নিচের দিকে রেখে সুস্থির সাম্য গঠন করেছে। আমি একটু সামান্য বল প্রয়োগ করে দিলাম, বল প্রয়োগ করে দিয়ে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে দেখো সেক্ষেত্রেও কিন্তু সুস্থির সাম্য আছে, কিন্তু হোল্ডারটা তখন উপরের দিকে, এর কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিশন চেঞ্জ হয়ে গেলেও সে কিন্তু একটা সুস্থির সাম্য গঠন করছে অন্য একটা পজিশনে, ঠিক আছে। এই ধরনের সাম্যটাকে বলা হয় নিরপেক্ষ সাম্য, ঠিক আছে। মানে বস্তু একটা অবস্থানের জন্য সাম্য অবস্থায় থাকবে, আবার তাকে বল প্রয়োগ করে দিলে দিয়ে সে আবার ভিন্ন অবস্থানে গিয়ে সাম্য প্রতিষ্ঠা করতে পারবে, এইটাকে বলা হয় নিরপেক্ষ সাম্য, ঠিক আছে। তো এখান থেকে যেটা জানতে হবে, যেটা তোমাদের অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে, যে সুস্থির সাম্যের সঙ্গে, এটা একটু লাস্টের দিকে আছে দেখো, বিভিন্ন প্রকার সাম্য অবস্থার সঙ্গে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্র এবং স্থিতিশক্তির সম্পর্ক, এই ব্যাপারটাই তোমাদেরকে জানতে হবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। মানে ধরো একটা বস্তু সুস্থির সাম্য কখন গঠন করে, মানে তার সঙ্গে স্থিতিশক্তির সম্পর্কটা কি, মানে একটা বস্তুকে যত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তুলবে তত কি হয়, তার ভারকেন্দ্রের হাইটটা বেড়ে যায়, ঠিক আছে। ভারকেন্দ্রের হাইট বেড়ে যাওয়া মানেই সেক্ষেত্রে তোমার অভিকর্ষজ বলটা বেশি ক্রিয়াশীল হচ্ছে এবং তার স্থিতিশক্তির মানটা বাড়ছে। তার মানে একটা ইমভরের বস্তুকে যখন এই উচ্চতায় তুলছো তখন কি হবে, তার স্থিতিশক্তির মান কত, mgh, তাহলে এইচটা বাড়ার সঙ্গে সঙ্গে স্থিতিশক্তি বাড়বে। আর প্রত্যেকটা বস্তু চাই কি, তার মিনিমাম যে অবস্থানে তার স্মৃতিশক্তিটা সব থেকে মিনিমাম হবে, সব থেকে কম হবে, সেই অবস্থানেই বস্তুটা কিন্তু থাকতে চায়, ঠিক আছে। প্রত্যেকটা বস্তু তার সাম্য অবস্থায় থাকবে তখনই যে অবস্থানের জন্য স্মৃতিশক্তিটা মিনিমাম হবে, ঠিক আছে। আমি এবারে পরপর যদি আমি এক্সপ্লেন করি, দেখো নিরপেক্ষ সাম্যের ক্ষেত্রে এই যে বস্তুটা এইরকম অবস্থায় ছিল, সেক্ষেত্রে কি হচ্ছে না, ভারকেন্দ্র তোমার এই বস্তুটার যে অক্ষ, চুং, সিলিন্ড্রিক্যাল, তুমি প্রথমে তো পড়েছিলে, প্রথমে কেন্দ্রের অবস্থান বা ভর কেন্দ্রের অবস্থান, যেহেতু তোমার সুষম এবং প্রত্যেকটা অংশ অভিকর্ষ ত্বরণ একই, সেই জন্য ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করছে। সুতরাং এই বস্তুটার ভারকেন্দ্র ক্রিয়াশীল হচ্ছে কি না, এই চোঙাকৃতি অক্ষের মধ্যবিন্দুতে। তাহলে স্বাভাবিকভাবেই তুমি যে কোনো অবস্থানেই রাখো না কেন, এই বস্তুটাকে ঘুরিয়ে যে কোনো দিকেই, যে কোনো পজিশনেই রাখো না কেন, প্রত্যেকটা অবস্থানে ভারকেন্দ্র কিন্তু একই হাইটে থাকছে, সুতরাং তার স্থিতিশক্তিটা কিন্তু মিনিমাম অবস্থানে থাকছে। কিন্তু যখনই এইরকমভাবে স্থাপন করবে, এরকমভাবে স্থাপন করলেই তখন কি হচ্ছে না, ভারকেন্দ্রটা বেশি উচ্চতায় থাকছে, তাহলে উচ্চতা বেশি হয়ে যাওয়া মানে স্মৃতিশক্তি বেশি হয়ে যাবে, তখনই সে কিন্তু অস্থির অবস্থায় থাকছে, ঠিক আছে। তার মানে অস্থির অবস্থায় থাকবে তখনই যখনই বস্তুটার স্মৃতিশক্তির মান বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে তোমার স্মৃতিশক্তির সঙ্গে ভারকেন্দ্রের সম্পর্ক। ভারকেন্দ্রে এই যে ধরে নাও আমরা দাঁড়িয়ে থাকছি, দাঁড়িয়ে থাকতে আমাদের বেশি কষ্ট হয়, আমরা অস্থির অবস্থায় থাকি, বসে থাকলে কিছুটা আরামদায়ক মনে হয়, ঠিক আছে। এটা যদিও তোমরা কার্যক্ষমতা শক্তিতে ওখানে পড়েছিলে, বসে থাকলে কিছুটা আরামদায়ক হয়, কারণ কি না, ভারকেন্দ্র সেক্ষেত্রে হাইটটা কম হয়, স্মৃতিশক্তির মান কিছুটা কমে যায়। কিন্তু একবারে যখন শুয়ে পড়ি তখন কি হয় না, ভারকেন্দ্র সব থেকে মিনিমাম অবস্থানে থাকে, সেই জন্যই আমরা ওইখানে বেশি কমফোর্টেবল ফিল করি এবং তোমার হচ্ছে সুস্থির সাম্যে সেক্ষেত্রে থাকি, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে পাদভূমির বিস্তৃতি। অর্থাৎ আমরা যে দাঁড়িয়ে থাকি বা চেয়ারে বসি, বিভিন্ন জায়গায় সুস্থির অবস্থায় থাকার জন্য একটা এখানে কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি না, পাদভূমি অর্থাৎ যার উপর আমি বল প্রয়োগ করে দাঁড়াবো সেই অংশটার ক্ষেত্রফল যত বেশি হবে তত আমরা বেশি সুস্থির অবস্থায় থাকবো। ঠিক আছে, সেটা কিরকম ভাবে, যে ধরো আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, এক পায়ে দাঁড়িয়ে থাকার থেকে দু পায়ে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সুস্থিরভাবে বেশি থাকতে পারবো, স্টেবল অবস্থায় থাকতে পারবো। কেন থাকতে পারি? তার কারণ হচ্ছে না, আমাদের এই যে পৃথিবী, আমাদের ভারকেন্দ্রে বলটা ক্রিয়াশীল হয় এবং সেটা নিচের দিকে ক্রিয়াশীল হয়, এবং সেই বলটা যখন ক্রিয়াশীল হয়, যে ক্ষেত্রের মধ্য দিয়ে ক্রিয়াশীল হবে, ধরে নাও এইরকম কোনো একটা তোমার পিরামিড আকার বস্তু, তাহলে এর ভার কেন্দ্র তোমার যদি এখানে থাকে, এই ক্রিয়াশীল হচ্ছে তোমার এই নিচের দিকে, মানে অভিকর্ষজ বল পৃথিবী এইভাবে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই যে বলটা ক্রিয়াশীল হচ্ছে যতটা অঞ্চল জুড়ে, এই যে ক্ষেত্রফলটা, এইটাকে তোমার পাদভূমির ক্ষেত্রফল বলা হয়। এই ক্ষেত্রফল যত বেশি হবে, বেশি হলে তুমি এটাকে তুমি বল প্রয়োগ করে তুমি উল্টাতে চাও, এ কিন্তু সহজে উল্টাবে না, অর্থাৎ তার সাম্যটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, মানে এইখানে আমি যদি বলি, ধরো এই বস্তুটাকে এইভাবে স্থাপন করলাম, এখানে আমি তো যদি সাম্য বিঘ্নিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে যতটা পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এই অবস্থানে থাকলে কিন্তু খুব সামান্য বল প্রয়োগ করেই কিন্তু তার সাম্য বিঘ্নিত করতে পারবো। কারণ কি না, এই অংশে থাকলে ক্ষেত্রফলটা বেশি হচ্ছে, পাদভূমির ক্ষেত্রফলটা, অর্থাৎ যে অংশ দিয়ে পৃথিবী বল প্রয়োগ করছে সে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত থাকতে পারছে। আর এইভাবে যদি রাখা হয়, সেক্ষেত্রে কি হয় না, পাদভূমির ক্ষেত্রফলটা কমে যায়, মানে কম অঞ্চলে এটা বিস্তৃত থাকতে পারে, সেই জন্য সহজে উল্টে যেতে পারে। মানে কি, যখনই এই ক্রিয়ারেখাটা, অর্থাৎ পৃথিবী যে বলটা ক্রিয়াশীল করছে, সেই ক্রিয়ারেখাটা এই পাদভূমির বাইরে চলে যাবে, তখনই কি হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ সে অস্থির সামনে চলে যাবে, মানে তখন উল্টে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে যখন এক পায়ে দাঁড়াই, তখন এক পায়ে দাঁড়ালে তখন বিস্তৃত ক্ষেত্রটা, অর্থাৎ আমাদের চারপাশে যে অঞ্চলটা দিয়ে পৃথিবী আমাদেরকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলের ক্ষেত্রফলটা কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ পাদভূমির ক্ষেত্রফলটা কমে যাবে, সে কারণে খুব সামান্য একটু হেলে পড়লেই কিন্তু আমরা উল্টে যাই। ঠিক আছে, যেমন এখানে একটা কোশ্চেন তোমরা পড়বে যে চতুষ্পদী প্রাণী অর্থাৎ গরু, ছাগল ইত্যাদি, এদেরকে কখনো হাঁটতে শেখানোর প্রয়োজন হয় না, ওদেরকে কখনো হাঁটতে শেখানো হয় না। কারণ কি না, ওরা নিজেরাই কিন্তু হেঁটে যায়। কেন না, ওদের যেহেতু চার পায়ে চলে, সেই জন্য ওদের পাদভূমির ক্ষেত্রফলটা অনেক বেশি, সেই কারণে ওরা দাঁড়াতে পারলেই হেঁটে পড়বে। ঠিক আছে, কারণ কি না, সেক্ষেত্রে তোমার ভারকেন্দ্র অনেকটা ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত হতে পারছে, সেই জন্য ওরা সহজে কিন্তু উল্টায় না। কিন্তু মানুষকে হাঁটতে শিখতে হয়, কারণ দুটো পায়ের উপর দাঁড়ায় এবং তাদের বিস্তৃত ক্ষেত্রটা অনেকটা কম, সেই কারণে ব্যালেন্স নিয়ে আসার জন্য শিখতে হয়। ঠিক আছে, তাহলে এরকমভাবেই তোমার সাম্য পাদভূমির ক্ষেত্রফলের উপর নির্ভর করছে। সেই সাম্যটা কতটা স্টেবল হবে সেটা ডিপেন্ড করবে ওই বস্তুটার পাদভূমির ক্ষেত্রফলের উপর। ঠিক আছে, ক্ষেত্রফল যত বেশি হবে তত তোমার হচ্ছে কিন্তু সে স্টেবল হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরও কতগুলো উদাহরণ, বাস্তব উদাহরণ আছে ভারকেন্দ্র দিয়ে। যেমন ধরো যাত্রীবাহী বাস, যেগুলো আগেকার দিনে ছিল, কলকাতাতেই শুনেছিলাম যে দোতলা বাস থাকে। ঠিক আছে, দোতলা বাস বর্তমানেও কিছু সংখ্যক আছে। সেই দোতলা বাসের উপরের তলে যে যাত্রীরা থাকে তাদেরকে কিন্তু দাঁড়াতে দেওয়া হয় না, সবাইকে বসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সম্ভব হলে শুয়েও দেওয়া হতে পারে। তাহলে কেন করা হয় না, তার কারণ যখন দাঁড়িয়ে থাকবে তত কি হবে, প্রত্যেকটা ব্যক্তির ভারকেন্দ্র বেশি উচ্চতায় থাকবে, আর তার ফলে পুরো সিস্টেমের ভারকেন্দ্র বেশি উচ্চতায় থাকে। তার ফলে পাদভূমির ক্ষেত্রফলটা নির্দিষ্ট থাকলেও যেহেতু হাইটটা বেড়ে যাচ্ছে, স্মৃতিশক্তি বেড়ে যাচ্ছে, তখন আনস্টেবল পজিশনে চলে যাচ্ছে, অস্থির অবস্থায় পৌঁছে যেতে পারে। সেই কারণে তোমার কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয়। একই রকমভাবে যাত্রীবাহী যখন নৌকা যায়, সেই নৌকার মধ্যে যে যাত্রীরা যায় তাদেরকে কিন্তু দাঁড়াতে দেওয়া হয় না, বসিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রেও একই কারণ, দাঁড়িয়ে থাকলেই
প্রত্যেকটা ব্যক্তির বেশি উচ্চতায় ভারকেন্দ্রটা ক্রিয়াশীল হওয়ার জন্য টোটাল সিস্টেমের ভারকেন্দ্র বেশি উচ্চতায় থাকে, তখনই কি হয়, আনস্টেবল হয়ে যায়। ঠিক আছে, তো এইরকম কতগুলো উদাহরণ আছে। আর একটা খুব ভালো উদাহরণ যেটা হচ্ছে জাহাজ। এটা যদিও আমরা পরে পড়ব উদস্মৃতিবিদ্যাতে। জাহাজ যখন মালকে বন্দরে নিয়ে আসে, নিয়ে আসার পর যখন খালি করে সে আবার ফিরে যায়, তখন কিছু পরিমাণ জল ওই জাহাজের মধ্যে প্রবেশ করে নেয়। ঠিক আছে, কেন না, এখানে তোমার মেটাকেন্দ্রের ব্যাপার আছে, মানে এখানেও তোমার স্টেবল থাকার জন্য এটা করতে হয়। মানে জাস্ট এখন এটুকু মনে রাখো যে সাম্যাবস্থায় থাকতে হলে জলকে কিন্তু ঢুকাতে হবে, তা না হলে অস্থির অবস্থায় থাকবে, উল্টে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের স্থিতিবিজ্ঞানের টোটাল থিওরি। এখান থেকে তোমার ম্যাথামেটিক্স যেটুকু আছে খুব ভরকেন্দ্র বা ভারকেন্দ্রের উপরেই কিছু কোশ্চেন থাকে, খুব কম টাইম এখানে ম্যাথামেটিক্স থাকে, কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন যেটুকু বললাম ওইগুলোই তোমাদের লাগে, এর বেশি থিওরিটিক্যাল কোশ্চেন হয় না। ঠিক আছে, বাস এইটুকুই থাক আজকে। নেক্সট ক্লাস পরে হবে, এর অঙ্ক বা হটসের কোশ্চেনগুলো যা দরকার হবে সেগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।